ওকে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 3.5 এই চ্যাপ্টারটা টোটালি বেসড অন সরলরেখার যত রকমের বেসিক বা ক্রিটিক্যাল লেভেলের সূত্র রয়েছে সব কিছুই আসলে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমরা মনে আছে কি না বৃত্তের 4.1-এর একটা অঙ্ক বাকি রেখে গেছিলাম চতুর্ভুজের, মনে আছে? কারোই মনে নেই, যাই হোক। সো সেই অঙ্কটা সলভ করতে পারিনি, কারণ হচ্ছে যে আমরা সেই অঙ্কগুলো করার জন্য যেই নেসেসারি নলেজটা দরকার সেই নলেজগুলো আমাদের এখন পর্যন্ত হয়নি, বাট আমাদের আজকে এবং আগামী 2-3টা ক্লাসের পর সেই বেসিকগুলো হয়ে যাবে। ফাইন। সো আমি সবাইকে 9.2-এর লেকচারগুলো, বেসিক লেকচারগুলো দেখে আসতে বলেছি। এর পিছনে কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে যে কনসেপ্ট থেকে, সেই কনসেপ্ট হচ্ছে ঢাল। এবং আমার জানা মতে আমার এখানে সবাই কম বেশি ঢালের কনসেপ্টটা জানি, ঠিক আছে? বাট তারপরও ঢাল নিয়ে যেরকম 3 দিন বসে লেকচার দিয়েছিলাম তা দিব না, জাস্ট সংক্ষেপে ঢাল জিনিসটা আমি একটু রিক্যাপ করার ট্রাই করব, ঠিক আছে? সো আমরা ঢাল বা স্লপ বলতে আসলে কি বুঝি, আমার সাথে সাথে লিখে যাবেন। ঢাল বা স্লোপ বলতে আমরা আসলে কি বুঝি? সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। এক্ষেত্রে আমরা এই ধনাত্মক দিক, এই কথাটা বলতে আসলে কি বুঝি? ধনাত্মক, রাইট, ঘড়ির কাঁটার বিপরীত দিক। ধনাত্মক দিক বলতে আমরা বুঝি ঘড়ির কাঁটার বিপরীত দিক। ওকে, তো এই যে সংজ্ঞাটা আমরা দিলাম ঢালের, দিস ইজ বলা যায় আবিধানিক সংজ্ঞা, একদম বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা আমাদের বইয়ে রয়েছে সেই সংজ্ঞাটা আমরা এখানে দিলাম। বাট এর যে কত রকমের ভ্যারিয়েশন হতে পারে, ঢাল যে আসলে কী মানে বোঝায় বা কি বোঝায় না, এই সংক্রান্ত বিস্তারিত কথাবার্তা আমরা অলরেডি বলে আসছি, সেগুলো আমরা রিপিট করব না। বাট যেহেতু এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আমাকে ঢাল কনসেপ্ট কথা বলেই শুরু করতে হবে, দ্যাটস ওয়াই আমি ঢালের কিছু বইয়ের কিছু কথাবার্তা বলে আমরা শুরু করছি। ভালো কথা। তো এই যে বললো যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, রাইট? সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ থাকবে, এবং এখানে অবশ্যই এক্স যদি এটা মূলবিন্দু হয়, ও এক্স এটা দিয়ে আমার কি ঘড়ির কাঁটা আমার শুরু হবে, রাইট? এবং তারপরে আমি যদি একটা সরলরেখা র্যান্ডমলি চিন্তা করি, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণের ট্যানজেন্টের মানকে আমরা বলতেছি ঢাল, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এম দিয়ে। এম ইজ ফর ম্যাগনিটিউড
এম ইজ ফর ম্যাগনিটিউড অ্যান্ড এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। এটা হচ্ছে আবিধানিক সংজ্ঞা, আবিধানিক সংজ্ঞা থেকে এটা আসছে। বাট আমরা আগেই বলেছিলাম যে আসলে ঢালের আবিধানিক সংজ্ঞা দিয়ে আমরা ঢালটাকে ভালো মতো করে কোনোদিনই বুঝতে পারিনি, এখনও বুঝতে পারবো না। ঢালের আবিধানিক সংজ্ঞা দিয়ে আমরা ঢালটাকে কখনোই ক্লিয়ারলি বুঝতে পারিনি, অ্যান্ড আমরা ভবিষ্যতেও পারবো না, কারণ ঢালের আবিধানিক সংজ্ঞাটা ঠিক আছে বাট আমাদের বোঝার জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা ঢাল এই জিনিসটা সম্বন্ধে যে জিনিসটা জানি সেটা হচ্ছে ঢাল এই বিষয়টা হচ্ছে কি উন্নতির গতি বলেছিলাম, মনে আছে? ঢাল এই বিষয়টা কি উন্নতির গতি। ঢালের একটা আবিধানিক নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে নতি। হ্যাঁ, সেই নতি থেকে আমরা যদি ঢাল পজিটিভ হয় সেটাকে উন্নতি বলতাম, এবং যদি ঢাল নেগেটিভ হয় তাহলে অবনতি বলতাম। মনে আছে কথাগুলো? সেই জন্যই আমি দেখে আসতে বলেছি, কারণ এগুলো নিয়ে আমি কথা বলবো না খুব বেশি, জাস্ট কিছু কথা বলতেই হবে। কারণ কি, সরলরেখা সমীকরণ প্রতিপাদন করার জন্য আমার ঢালের কনসেপ্ট লাগবে। সো ঢাল যেটাকে আমরা বলছিলাম নতি, সেই নতিটা কিসের নতি? আমরা বলছিলাম যে উন্নতি অথবা অবনতি, উন্নতি অথবা অবনতির গতি। এবং আমরা আমাদের ক্যালকুলাস চ্যাপ্টারে বলেছিলাম যে ঢাল আর কিছুই না, ঢাল হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। মনে আছে? ঢাল হচ্ছে আর কিছুই না, ঢাল হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, রাইট? বা বলা যায় ক্যালকুলাসের মূল বিষয়টাই হচ্ছে, ডিফারেন্সিয়েশনের মূল বিষয়টাই হচ্ছে ঢাল। কারণ ঢাল কী নিয়ে কাজ করে? ঢাল কাজ করে কোনো কিছুর একটা সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন। ঢাল কী নিয়ে কাজ করে? কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন। এই জিনিসটাকেই আমরা আমাদের ক্যালকুলাসের ভাষায় কি বলেছিলাম? পরিবর্তনের হার। মনে আছে? পরিবর্তনের হার, সেই জিনিসটাকে আমরা বলেছিলাম পরিবর্তনের হার। সো যদি আমরা যদি তিনটা কান্ট্রির সিনারিও চিন্তা করি, সাপোজ এই এক্স অক্ষ বরাবর আমি টাইম ধরলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমি ধরো কোনো একটা দেশের উন্নতির কথা চিন্তা করলাম, ডেভেলপমেন্টের কথা চিন্তা করলাম। সো এখন আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, তাহলে সময়ের সাথে সাথে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট কি অনেক বেশি না? সময়ের সাথে সাথে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট কি অনেক বেশি, রাইট? তাহলে সময়ের সাপেক্ষে উন্নতির হার বেশি বা উন্নতির গতি বেশি, সময়ের সাপেক্ষে উন্নতির গতি বেশি বলা যায়, উন্নতি বা অবনতির গতি, রাইট? ডেভেলপমেন্ট বা পরিবর্তনের হার। তার মানে এখানে আমি কি বলতে পারি? যে ঢাল পজিটিভ বলতাম আমরা। মনে আছে? ঢাল পজিটিভ বলতাম। এখন আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি সময়ের সাপেক্ষে, আমরা যদি সময়ের সাপেক্ষে বাংলাদেশের কথা চিন্তা করি, ডেভেলপমেন্ট যে হয় না তা না, হয়েছে, কম বা স্লো, রাইট? সো এক্ষেত্রেও আমরা এটাকেও কি বলি? পজিটিভ বলি। বাট এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে এটা বেশি পজিটিভ, এটা কম পজিটিভ, তাই তো? সো বাংলাদেশের সাথে যদি চিন্তা করি তাহলে এখানেও আমাদের ঢাল পজিটিভ। উন্নতি হয়েছে বাট উন্নতির গতিটা ধীর, এখন রিসেন্ট যে দেশ লাস্ট 10 বছর ধরে খুব স্ট্রাগল করতেছে টিকে থাকার জন্য, সেটা হচ্ছে অনেকগুলো দেশই টিকে থাকার জন্য স্ট্রাগল করতেছে, তার মধ্যে হচ্ছে একটা শ্রীলঙ্কা, বা ধরো জিম্বাবুয়ে, যেটাই ধরো না কেন। টাকার মান মারাত্মকভাবে ফল করেছে এবং তারা মোটামুটি অন্য দেশের কাছে দেউলিয়া ঘোষণা করছে, একটা দেশ, রাইট? তাহলে আমি কি বলবো? সময়ের সাথে সাথে তাদের অবনতি হয়েছে, তাই তো? সো ডেফিনেটলি তাদের গ্রাফটা কীরকম হবে? এরকম। এক সময় তারা হাইতে ছিল, তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে তারা জিরোতে নেমে আসছে, তাই তো? তাহলে এখানে এই জিনিসটাকে আমরা কি বলবো? তার অবনতি হয়েছে। এই ধরনের ঢালটাকে আমরা কি বলবো? অবনতি হয়েছে। আচ্ছা, তাহলে এই ধরনের ঢালকে আমরা কি বলি? ঢাল নেগেটিভ। এখানেও আমাদের সময়ের সাপেক্ষে উন্নতির হার বা অবনতির হারের কথাই বলা হচ্ছে। এক কথায় এই যে বললাম যে হার, রেশিও, অনুপাত, এই জিনিসগুলো
যে অনুপাত বা রেশিও বা হার, এটা কি সবসময় দুইটা জিনিসের মধ্যে হয়, দুইটা অংশের মধ্যে হয়, অর্থাৎ একটা এক্স একটা ওয়াই। আচ্ছা, ভালো কথা। সো এক্ষেত্রে আমরা সেই আবুল বাবুল ডাবল কাবুলিবুল এই উদাহরণটা দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা ঢালের অনেকগুলো প্রকারভেদ শিখেছিলাম, রাইট? সো ঢাল পজিটিভ, ঢাল নেগেটিভ, ঢাল জিরো, ঢাল অসংজ্ঞায়িত বা অসীম ঢাল, 4 রকমের ঢাল নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ঢালের জানা একটা আমরা জানি অলরেডি। আজকের ক্লাসটা যারা আমার ক্যালকুলাসটা ভালো মতো করে করেছো 9.2, তাদের কাছে বোরিং লাগবে, কারণ হচ্ছে আজকের ক্লাসটা প্রায় 70% সেইখান থেকেই অল্প অল্প অংশ নিয়ে জিনিসটাকে রিভাইজ দেওয়ানোর চেষ্টা করছি আমরা। সো ফার্স্ট অফ অল আমরা যদি আবার সেই একটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা চিন্তা করি, সেই স্থানাঙ্ক ব্যবস্থাতে একটা সরল রেখার কথা চিন্তা করি। এটা একটা সরল রেখা, দুইটা বিন্দুর কথায় আসি। সাপোজ এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এইটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাই তো? সো এখন এখান থেকে আমরা কি করেছিলাম? আমরা এখান থেকে লম্ব এঁকেছি, এঁকেছি কি না? আবার এটাকে যদি এ বি ধরতাম, যদিও আমি এখন বিন্দু নিয়ে কথা বলছি না, আমি যদি এটাকে এভাবে লিখেছি, এখান থেকে এতটুকু ছিল x1, এখান থেকে এতটুকু ছিল x2, তাহলে এই মাঝখানের অংশটুকু কত হয়ে গেল? x2 মাইনাস x1। সো ইজি, এই অংশটুকু হয়ে গেল x2 মাইনাস x1। আচ্ছা, তাহলে প্রথম এই বিন্দুটার মান হচ্ছে y2, এই বিন্দুটার মান হচ্ছে y1, তাহলে এই অংশটুকু হয়ে গেল y2 মাইনাস y1, এই অংশটুকু হয়ে গেল y2 মাইনাস y1, রাইট? এখন এইখানে যে x2 মাইনাস x1 এর কথাটা বলছি, সেই জিনিসটাই যদি আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করি, তাহলে লম্ব আকারে পেয়ে যাই, তাই না? তাই তো? এখন এইটার কথাই, লম্বের কথায় আমরা পরে যাব, পরের অংশতে যাব। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি x1 থেকে কোথায় গিয়েছি? x2-তে, রাইট? x1 থেকে আমরা কোথায় গিয়েছি? x2-তে। তার মানে x1 থেকে পরিবর্তন হয়ে আমরা x2-তে গিয়েছি, তাই তো? আমরা x1 থেকে পরিবর্তন হয়ে কোথায় গিয়েছি? x2-তে গিয়েছি। আবার আমরা y1 থেকে পরিবর্তন হয়ে আমরা কোথায় এসেছি? y2-তে এসেছি, তাই না? তার মানে x1 থেকে পরিবর্তন হয়ে x2 এবং y1 থেকে পরিবর্তন হয়ে y2। তাহলে আমি যদি বলতে চাই শুধু x এর পরিবর্তন কতটুকু, যদি জানতে চাই x এর পরিবর্তন কতটুকু, তাহলে অবশ্যই আমরা কি বলবো? x2 মাইনাস x1, রাইট? যদি আমরা y এর পরিবর্তন জানতে চাই, তাহলে আমরা কি বলবো? y2 মাইনাস y1, ডেফিনেটলি। এখন এই যে x2 মাইনাস x1 এই সময়ে বা এই মানে পরিবর্তনের মধ্যে, x এর পরিবর্তনের মধ্যে y এর কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে x2 মাইনাস x1 এই পরিবর্তনের সময় y পরিবর্তিত হয়েছে y2 মাইনাস y1 এই হারে, রাইট? এখন যদি আমরা এক একক x এর পরিবর্তনের কারণে y এর পরিবর্তন বের করতে চাই, তাহলে এটা হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট? তাহলে আমরা কি বলছিলাম? ঢাল কি? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। আমরা ঢাল বলতে কি বুঝি? ঢাল বলতে বুঝি x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলতেছি? ঢাল। তার মানে y2 মাইনাস y1 এই জিনিসটাকেই আমরা বলছি ঢাল, তাই তো? y2 মাইনাস y1 এই জিনিসটাকে আমরা বলতেছি ঢাল। ওকে, গেল। তাহলে এগুলো আমরা কম বেশি জানি, তাই তো?
তাহলে এই যে y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 এটাকে আমরা কিভাবে লিখতেছি? আর ঢালটাকে আরও একটা জিনিস বলা যায়, এই যে আমরা এখানে কি এক একক এক্স এর পরিবর্তনের জন্য বলেছি, তাই না? তাহলে এটাকে এভাবে কিভাবে বলা যায়? প্রতি একক এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। প্রতি একক এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। আবারও বলছি, প্রতি একক এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয় সেটাকে আমরা ঢাল বলি। সো ফাইনালি আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি যে ঢাল m is equals to y2 minus y1 divided by x2 minus x1, তাই তো? এখন এটা হচ্ছে আমাদের ঢালের খুবই বেসিক একটা কি বলা যায় যে সূত্র, খুবই বেসিক সূত্র। আচ্ছা, ঢাল ইজ ইকুয়ালস টু m ইজ ইকুয়ালস টু y2 minus y1 divided by x2 minus x1। সো এখানে আরও একটা জিনিস তো আমরা কোনটা? ঢাল হচ্ছে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে বলতে পারি, y হচ্ছে আমার কোটি, তাই আমরা এখানে এভাবে বলি যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। বুঝতে পারলাম? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এটা হচ্ছে বলা যায় যে আমার ঢালের খুবই বেসিক একটা সংজ্ঞা বা ডিফারেন্স। আচ্ছা, এখন আমরা প্রথমেই একদম ঢালের সংজ্ঞা থেকেই আসলে যে m ইজ ইকুয়ালস টু ট্যান থিটা লিখেছিলাম। কেউ কি আমাকে বলতে পারবে যে কেন ট্যান আসছিল, কেন সাইন কস বা কেন অন্য কোনো কিছু আসেনি? কেন ট্যানই আসছে কেউ কি বলতে পারবেন? কারণ এটা লম্ব বাই ভূমি, ভূমির সাপেক্ষে লম্বের রেশিও আমরা বের করতেছি, তাই না? ব্যাপারটা কীরকম কেউ এক্সপ্লেন করতে পারবেন এই চিত্র দিয়ে? এখানে জাস্ট কিছুই না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু এই জিনিসটা দেখাবো। যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, শুধু এখানে একটা কি অ্যাড হবে, এখানে একটা লম্ব, আমরা যদি আরেকটা এটাকে যদি এ বিন্দু ধরি, এটাকে যদি বি বিন্দু ধরি, তাহলে এ থেকে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানে একটা কি কোণ উৎপন্ন হলো? সমকোণ উৎপন্ন হলো। কি কোণ উৎপন্ন হলো? সমকোণ উৎপন্ন হলো। তাহলে এই সমকোণে মানে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে অবশ্যই এই অংশটা যদি আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার থিটা হয়, তাহলে এই অংশটাও নিশ্চয়ই আমার থিটা হবে। ইয়েস অর নো? কারণ এই এসি আর এই নিচের এক্স অক্ষ পরস্পর প্যারালাল এবং এই সরল রেখাটা হচ্ছে কি আমার ছেদক। তাহলে অবশ্যই এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা কেমন কোণ? অনুরূপ কোণ, রাইট? তার মানে এইটা থিটা হইলে এইটা থিটা হইতে বাধ্য। এবং সেই আলোকে আমরা যখনই ট্যান থিটার হিসাব করি তখনই আমরা আসলে লম্ব বাই ভূমি পাই। এবং এই জায়গার এই যে বিসি এই অংশটুকুর মান আমরা অলরেডি কি পেয়েছি? y2 মাইনাস y1, অর্থাৎ বিসি এর জায়গায় আমরা আসলে লিখতে পারি y2 মাইনাস y1, এবং নিচের যে এসি এই অংশটা সমান আমরা অলরেডি পেয়ে গেছি x2 মাইনাস x1, অর্থাৎ এখানে আমরা এটা লিখতে পারি। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কি চলে আসতেছে? m, তাই তো? তাহলে এখন এসে আমরা আসলে আমাদের সেই আবিধানিক যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটার একটা ফ্লেভার নিতে পারি যে কোনো একটি সরল রেখা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করতে করতে যেই জায়গায় থিটা কোণ উৎপন্ন করে, সেই থিটা কোণের লম্ব, থিটা কোণের সাপেক্ষে কোনো একটা ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাত, কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাতকেই আমরা কি বলি? ট্যান থিটা। তাহলে সেই থিটা কোণের ট্যানজেন্টের মানকেই ঢাল বলে, বা সেই থিটা কোণের সাপেক্ষে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাতকে ঢাল বলে, তাই তো? কথাগুলো সব পরিচিত, বাট এখানে কিন্তু কোনো ক্যালকুলাসের ফ্লেভার আসতেছে না। এখানে পুরোটাই কি সরল রেখার ফ্লেভারের মধ্যেই আমরা থাকবো, ক্যালকুলাসের কিচ্ছু এখানে আসবে না। বাট আবারও বলছি, ক্যালকুলাস শুরুই হয় ঢাল দিয়ে, যেটা অলরেডি আমরা পড়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব কিছু বুঝছি, সব পুরনো পড়া, নতুন কিছু নেই এখানে, নতুন কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে। এখন এটার পরে আমরা যদি চিন্তা করি, আমি প্রতিদিন এই চ্যাপ্টারটা
এই চ্যাপ্টারটা প্রতিদিন লাস্ট লেকচারের মতো করে দেখবেন 3.4, দেখবেন 3.4। আমার খুবই দুঃখ লাগে আপনারা গুগল ক্লাসরুমটা চেক করেন না নিয়মিত। দেখবেন 3.4 আমি সবগুলো অঙ্ক বেসিক সহ করে আপলোড দিয়ে দিয়েছি। আই এম নট শিওর দ্যাট সবাই চেক করেছেন কিনা। 3.5টাও আমি বেসিক সহ সবগুলো অঙ্ক আপলোড করে দিব। কারণ কি, এই জিনিসগুলো আপনারা নোট করতে পারছেন না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা নোট করতে পারছেন না। একজন স্টুডেন্টের যেভাবে নোট করা উচিত সেভাবে আপনারা নোটটা করতে পারছেন না। তো আমি আপনাদের জন্য আগামী 2-3টা চ্যাপ্টার এরকম নোট করে আপলোড করব, যাতে বোঝানোর জন্য যে নোটটা কিভাবে করতে হয়। ঠিক আছে? সো সেই জন্য ধরে নেবেন না যে আমি সব চ্যাপ্টার এরকমভাবে করে আপলোড দেব। এটা অবশ্য আমি আলাদা করে ডিক্লেয়ার করতাম, বাট এখন বলে দিচ্ছি যে আপনাদের নোট কিভাবে করতে হয় এই জিনিসটা জানার জন্য আমি সবগুলো অঙ্ক বেসিক, আজকে এতটুকু বেসিক, এই রিলেটেড অঙ্ক এতটুকু, আজকে এতটুকু বেসিক, এই রিলেটেড অঙ্ক এতটুকু, এভাবে আপনারা নোটটা করে রাখলে ভালো হয়। অথবা আপনারা যদি চান পুরো ফুল বেসিক আগে নোট করে দেন, সিরিয়ালি বইয়ের অঙ্কগুলো করবেন, তাতেও হয়, কোনো সমস্যা নেই। বাট প্রপারলি নোট করতে হয়। স্যারের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা খাতায় থাকতে হয়। হয়তো যেগুলো বোর্ডে লিখতেছি, সেগুলো হয়তো আপনারা তুলতেছেন, বাট যেগুলো খাতায় লিখতেছি বা যেগুলো মুখে বলতেছি সেগুলো হয়তো আপনারা খাতায় লিখছেন না। সেগুলো লেখা সম্ভবও না এত স্পিডে। বাট কিওয়ার্ড, যে স্যার একটা লাইন বলছে এর মধ্যে মূল ওয়ার্ডটা কোনটা, এই কিওয়ার্ডগুলোকে পিক করে পরবর্তীতে নোটের সময় এগুলো কাজে লাগাতে হয়। যাই হোক, আমি এই 3.5 আবারও বলছি, 3.5 পুরোটাই আমি নোট আকারে গ্রুপে আপলোড দিয়ে দিব, প্রতিদিনের লেকচার প্রতিদিন। সেটা অবশ্যই দেখে নেবেন এবং ওইটা হুবহু খাতায় উঠাবেন। 3.5 হুবহু খাতায় উঠাবেন। ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো আমরা ঢাল মোটামুটি শিখেছি। ঢালের মধ্যে কেন ট্যান থিটা বলে, কেন আবিধানিক সংজ্ঞা, সেগুলো মোটামুটি শিখেছি। তারপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ঢালের প্রকারভেদ। তারপরে যে জিনিসটা চলে আসে ঢালের প্রকারভেদ, আমরা খুব ভালো মতো করে জানি। হ্যাঁ, রিপিট করতেছি, আমি তো বললাম 70% রিপিটেশন থাকবে, বলেই দিলাম। সো ঢাল কয় প্রকার? 4 প্রকার। ঢাল 4 প্রকার। সো 1 নম্বরে কেমন ঢাল? পজিটিভ ঢাল, রাইট? ধনাত্মক ঢাল। মনে আছে? ধনাত্মক ঢাল বোঝানোর জন্য আবুল আর ডাবুলের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, সেকেন্ড নেগেটিভ ঢাল। নেগেটিভ ঢাল কার কার উদাহরণ দিয়েছিলাম? বাবুল আর ইবুলের, রাইট? থার্ড ওয়ান জিরো ঢাল, কার উদাহরণ দিয়েছিলাম? কাবুল। এবং 4 নাম্বার ইনফিনিটি ঢাল। ইনফিনিটি ঢাল এর কোনো উদাহরণ নাই। তাহলে পজিটিভ ঢালটা কীরকম দেখতে? এই তো পজিটিভ ঢাল, তাই তো? এই হচ্ছে পজিটিভ ঢাল। আচ্ছা, ভালো কথা। নেগেটিভ ঢাল কীরকম দেখতে? এই নেগেটিভ ঢাল, তাই তো? কেন? এটা কি 90 ডিগ্রিকে ক্রস করে? খেয়াল করি, এই চিত্রটার দিকে খেয়াল করি, এইটা কি 90 ডিগ্রির মধ্যে আছে এই থিটাটা, তাই না? আমি এখন এইখানে যে সরলরেখাটা আঁকলাম, এখানে এটা 90 ডিগ্রিকে ক্রস করতেছে না? 90 ডিগ্রি ক্রস করলে সে কি কেমন ঢাল হয়ে যায়? নেগেটিভ ঢাল। 90 ডিগ্রি পর্যন্ত সে অসীম, মানে 90 ডিগ্রিতে সে অসীম, 90 ডিগ্রি পূর্ব পর্যন্ত সে পজিটিভ, 90 ডিগ্রিকে ক্রস করলে সে কি? নেগেটিভ। জিরো ঢাল। জিরো ঢাল হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে যাবে। জিরো ঢাল হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে যাবে। এবং আমরা এটাও বলেছিলাম যে কেন এক্স অক্ষের সমান্তরাল, কারণ এক্স অক্ষের সমান্তরাল গেলে ওয়াই এর কোনো পরিবর্তন হয় না, আর ওয়াই এর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে ঢালের কোনো অস্তিত্ব থাকার প্রশ্নই ওঠে না। আচ্ছা, ফাইন। এরপরে ইনফিনিটি ঢালের কথা আমরা বলছিলাম, যদি সেটা পুরোপুরি ঢালটা যদি মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের সাথে মিলে যায়, মানে থিটার মান যদি একদম 90 ডিগ্রি হয়ে যায়, তবে সেই ঢালটা কি হয়ে যায়? অসীম হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। এই তো, এগুলো ছিল ঢালের প্রকারভেদ। ফাইন, বুঝতে পেরেছি আমরা? ওকে, ফাইন, ঠিক আছে, মুছে ফেলি। আচ্ছা, মুছে ফেলি, এগুলো সব আমরা জানি। আচ্ছা, আবারও বলছি, ক্লাস লেকচার আপনারা যদি তুলতে মনে চায় তুলবেন, ওকে। অঙ্কগুলো যখন করব তখন তো অঙ্ক ডেফিনেটলি তো করবেন, বাট দ্য প্র্যাকটিস বেসিকগুলো আমি অলরেডি নোট করে আপলোড করে দিব 1-2 দিনের মধ্যে। অবশ্যই বেসিকটা দেখে দেখে তুলবেন খাতায়, অবশ্যই বুঝে বুঝে তুলবেন, ঠিক আছে? আচ্ছা,
গেল। তারপরে যে জিনিসটা, আমরা যদি কয়েকটা এক্সাম্পলের কথা বলি, এই সহজ জিনিসটার উপরে যদি কয়েকটা এক্সাম্পলের কথায় যদি আমরা আসি, যে আমরা ঢালের কনসেপ্টটা বুঝতে পারছি কিনা। কোনো সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন সেটার কি বলে, ঢালের মান কত বের হবে, সেটাকে আমরা বের করতে পারি কিনা? পারি, ডেফিনেটলি পারি। তো কোনো একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখেন আমি কিন্তু বারবার তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে আমি কোত্থেকে কই যাচ্ছি, রাইট? সো আমি যদি এখানে বলি যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, দ্যাট মিনস ডেফিনেটলি দিস ইজ মাই থিটা। এবং এই সরলরেখা, যদি সরলরেখাটা এবি হয়, তাহলে এই সরলরেখাটার, এবি সরলরেখাটার ঢাল কি হবে? এবি সরলরেখাটার ঢাল হবে m ইজ ইকুয়ালস টু 10 30 ডিগ্রি, হুইচ ইজ 1/√3। সো দ্যাট ইজ সো ইজি। আচ্ছা, সো সেকেন্ড এক্সাম্পলে যদি যাই, আমরা সেকেন্ড এক্সাম্পলে যদি যাই, তাহলে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে একটা সরলরেখা, ধরে নিই এইটাও এবি সরলরেখা। তো তখন আমি কি m ইজ ইকুয়ালস টু tan থিটা লিখি বা লিখব? আবারও বলছি, যখন আমরা বললাম এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিক মানে কি? ঘড়ির কাঁটার দিকে। যদি আমি বলি যে একটা সরল রেখা আছে, তাহলে তুমি তার ঢাল বের করো, তাহলে আমি কি এই কথাটা লিখব কি না, যে m ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি? লিখব কি না? সম্ভব কি না? কারণ এই জিনিসটা তো লিখতেই পারবো না, কারণ আমার ঢালের মূল বেসিক সংজ্ঞাকেই তো সে ভায়োলেট করতেছে। সে তো এক্স অক্ষের ধনাত্মক দিকে যায় নাই, গেছে কি? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু গেছে? আমি যদি এই দিক থেকে হিসাব করি, তাহলে আমাদের দেখতে হবে যে 120 ডিগ্রি সে এক্স অক্ষের ধনাত্মক দিকে গিয়েছে। কারণ কি? এই পুরো কোণটা কি 180 ডিগ্রি, পুরো কোণটা কি 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এভাবে বের করতে পারি, m ইজ ইকুয়ালস টু tan 120 ডিগ্রি, অ্যান্ড tan 120 ডিগ্রির মান হচ্ছে শুধু -√3, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পলে যাই, যে আমরা তো এটা m ইজ ইকুয়ালস টু tan থিটা দিয়ে করলাম, আমরা যদি আরেকটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যে আমরা কোনো একটা সরল রেখা, সাপোজ এটা হচ্ছে 3 4 এবং এটা হচ্ছে 7 8, এটা হচ্ছে 3 4 এবং আরেকটা হচ্ছে 7 8, দুটি বিন্দু দেওয়া আছে। এখন আমরা বললাম যে আমাদের এই বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখার ঢাল বের করো, এই বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখার ঢাল বের করো। আমরা কি করব? আমরা সেই আগের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ m ইজ ইকুয়ালস টু y2 - y1 8 - 4 ডিভাইডেড বাই 7 - 3, দ্যাট মিনস 4/4 ইজ ইকুয়ালস টু 1। এখন এইখানে আমাকে যদি বলে এই যে দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা, তা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা, তাহলে কি এটা আমরা পারবো? পারবো, ডেফিনেটলি পারবো। কেন? কারণ m ইজ ইকুয়ালস টু কত বলা আছে? 1। আচ্ছা, আর আমরা কি জানি? m ইজ ইকুয়ালস টু কত? tan থিটা ইজ ইকুয়ালস টু 1, আর 1 সমান tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাই তো? বুঝতে পারতেছি। আচ্ছা, ভালো কথা। এগুলো কি ছিল? খুবই বেসিক কথাবার্তা, খুবই বেসিক কথাবার্তা, ঢাল রিলেটেড। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটায় যাব, এরপর আমরা যে কনসেপ্টটায় যাব, সেটা হচ্ছে অক্ষরেখার সমান্তরাল রেখার সমীকরণ। অক্ষরেখার সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আসলে সরল রেখায় প্রবেশ করতেছি। আমরা ঢালের কথা এতক্ষণ ধরে বললাম, আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মূল কথা হচ্ছে যে সরল রেখার সকল বেসিক এবং মোটামুটি ক্রিটিক্যাল অনেক কিছুই এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করা হবে। তা আমরা এই প্রথম এখন প্রবেশ করতে যাচ্ছি সরল রেখার মূল টপিকটাতে। আচ্ছা, সো আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা অক্ষরেখার সমান্তরাল রেখা কি হয়। আচ্ছা, এগুলো আমি তো বললাম, এগুলো আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো অক্ষরেখার সমান্তরাল, অক্ষরেখার সমান্তরাল, অক্ষরেখার সমান্তরাল সরল রেখা, অক্ষরেখার সমান্তরাল সরল রেখা। সো অক্ষরেখার সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝি? সো তার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে
এটা বেশ সহজ, খুব বেশি কঠিন কিছু না। তার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এক্স অক্ষের ক্ষেত্রে ক্যালকুলেট করি, খেয়াল করি এক্স অক্ষের ক্ষেত্রে আমরা শুধু এক্স অক্ষটার সমীকরণ চাই, যে এক্স যে একটা অক্ষ, এটা তো তাহলে একটা সরলরেখা, রাইট? কারণ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ডেফিনেটলি এক্স এবং ওয়াই দুটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ইন্ডিভিজুয়াল দুটি সরলরেখা। তাহলে এক্সের এবং ওয়াইয়ের কি সমীকরণ থাকা উচিত? ডেফিনেটলি উচিত, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করি যদি এক্স অক্ষের ক্ষেত্রে হিসাব করি, এক্স অক্ষের যদি ভিন্ন ভিন্ন বিন্দু, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা -1, এটা -2, যে হোয়াটএভার, সো এক্স অক্ষের ক্ষেত্রে শুধু এক্স অক্ষের জন্য যদি চিন্তা করি, এক্স অক্ষের ক্ষেত্রে আমার কি ওয়াই এর কোনো মান আছে? না, এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই এর কিন্তু কোনো মান নেই। তার মানে এক্স অক্ষের যদি প্রতিটা বিন্দুর কথা যদি আমি বলি, তাহলে আমি কি পাবো? 1, 0, 2, 0, 3, 0, 4, 0 বা এখানে -1, 0, হোয়াটএভার। তার মানে কি দেখা যাচ্ছে যে এক্স অক্ষের ক্ষেত্রে আমার এক্স অক্ষের সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান চেঞ্জ হচ্ছে, বাট ওয়াই কিন্তু ফিক্সড। হ্যাঁ, ওয়াই শূন্য, বাট ওয়াই কিন্তু ফিক্সড। ওয়াইকে কিন্তু সরানো বা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। তাহলে বলা যায় যে এক্স এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই ফিক্সড। এক্স এর মান চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই ফিক্সড। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এক্স অক্ষের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কোটি জিরো বলা যায়, কোটি শূন্য বলা যায়? কারণ কোটি মানে কি ওয়াই, আমরা কি এখানে ওয়াই এর কোনো মান পাচ্ছি? তাহলে এক্স অক্ষের শুধু এক্স অক্ষের সমীকরণের ক্ষেত্রে, এক্স অক্ষের ক্ষেত্রে মানে কি এক্স অক্ষের সমীকরণের ক্ষেত্রে কোটি আমি কি পাচ্ছি? সবসময় শূন্য পাচ্ছি কিনা? ফাইন। তাহলে এক্স অক্ষের সমীকরণ আমরা কি এভাবে লিখতে পারি কিনা? y = 0। এক্স অক্ষের সমীকরণ আমরা এভাবে লিখতে পারি কিনা? y = 0, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে এটা গেল এক্স অক্ষের ক্ষেত্রে, ভালো কথা। তাহলে ওয়াই অক্ষের কথায় আসি। এই জায়গাতে এই একই চিত্রতেই হয়ে যায় আসলে। ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা যদি এটা ওয়াই এর মানগুলো যদি নিতে চাই, ওয়াই অক্ষের মানের মধ্যে কে ফিক্সড? এক্স ফিক্সড, তাই না? এক্স কত? 0, তাই তো? আর ওয়াই এর মান চেঞ্জ হয়, তাই না? তার মানে এটা হচ্ছে 0,1, এটা 0,2, এটা 0,-1, হোয়াটএভার। তার মানে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমার কি চেঞ্জ হচ্ছে? ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু কে ফিক্সড? এক্স ফিক্সড, কিন্তু এক্স ফিক্সড। ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স ফিক্সড, রাইট? আচ্ছা, তার মানে কি এক্স এর ফিক্স মানে কি এক্স 0। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি এই কথা বলতে চাই, তাহলে এভাবে বলতে হয় যে ওয়াই অক্ষের ক্ষেত্রে কে ফিক্সড? এক্স, তাই না? তাহলে এক্স কি আসলে? ভুজ। তাহলে ভুজ = কি হচ্ছে? 0। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ তাহলে এক্স = 0। ওয়াই অক্ষের সমীকরণটা তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স = 0, তাই তো? ওয়াই অক্ষের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এক্স = 0। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন পর্যন্ত আমরা এক্স অক্ষের সমীকরণ বা ওয়াই অক্ষের সমীকরণ পেয়েছি, আমরা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণে এখনো যাইনি। তাহলে খেয়াল করি, আমরা যদি
আমরা যদি ওয়াই অক্ষের সরি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে যদি ঘটনাটা বোঝার চেষ্টা করি, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে যদি ঘটনাটা বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করি এটা এক্স, এটা ওয়াই, ফাইন। এটা হচ্ছে আমার সেই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এটা দিয়ে অলরেডি আমরা বৃত্ত চ্যাপ্টার অঙ্ক করে আসছি, যদি মনে থাকতে পারে। আচ্ছা, সো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা আমি আঁকলাম। আমার এখন এই সরল রেখাতে কে চেঞ্জ হচ্ছে? এক্স চেঞ্জ হচ্ছে। কে ফিক্সড? ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 4, কথার কথা ধরে নিলাম এই বিন্দুটা 4। তাহলে এক্স এর মান 1, 2, 3 বা -1, তার জন্য কে ফিক্স থাকতেছে? ওয়াই ঠিক থাকতেছে। তার মানে এই বিন্দুটার মান দাঁড়াচ্ছে 1, 4, এই বিন্দুটার মান দাঁড়াচ্ছে 2, 4, এই বিন্দুটার মান দাঁড়াচ্ছে 3, 4, হ্যাঁ, বা এটার মান দাঁড়াচ্ছে -1, 4 দাঁড়াচ্ছে না? তাই তো। এখন আমি যদি বলি এই যে সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল যে সরল রেখাটা, সেখানে বারবার কে চেঞ্জ হচ্ছে? এক্স চেঞ্জ হচ্ছে। তার মানে ঠিক সেই আগের ইসের মতো যে এক্স চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই ফিক্সড। এক্স চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই ফিক্সড। আচ্ছা, তাহলে আমরা এই যে এক্স চেঞ্জ হলে ওয়াই ফিক্সড হলে আমরা কি সমীকরণ ব্যবহার করি? ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং, রাইট? তাহলে এখানে আমরা কি দিতে পারি এই সমীকরণটাতে? ওয়াই ইজ ইকুয়ালস টু 4। এই সমীকরণটা মানে এই চিত্রটার জন্য ওয়াই ইজ ইকুয়ালস টু 4 দিতে পারি, তাই না? বাট এটা তো সবসময় প্লাসে হবে তা তো না, মাইনাসও তো হতে পারে। এটা হতে পারে না -5। তখন এই সরলরেখাটার সমীকরণ কি দাঁড়াবে? ওয়াই ইজ ইকুয়ালস টু -5, তাই না? তাহলে ইন জেনারেল আমরা তো এরকম +4 -5 জন্য করতে পারবো না। আমরা ইন জেনারেল একটা সমীকরণ রেডি করি। সেই সমীকরণটা কীরকম? যে যদি এক্স অক্ষের সমান্তরালে কোনো কিছু থাকে এবং মূল বিন্দু থেকে সে যদি এ দূরত্বে থাকে, এ দূরত্বটা উপরের দিকে প্লাসের দিকেও হতে পারে, মাইনাসের দিকেও হতে পারে। এই দূরত্বটা প্লাসের দিকেও হতে পারে, মাইনাসের দিকেও হতে পারে। যদি মূল বিন্দু থেকে কোনো একটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা প্লাস বা মাইনাস যেদিকেই থাকুক না কেন, সেই দূরত্বটা যদি এ হয়, এই দূরত্বটা যদি আমরা এ হিসেবে কাউন্ট করি, তবে এই সরলরেখাটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ। এই সরলরেখাটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি দাঁড়াবে? ওয়াই ইজ ইকুয়ালস টু এ। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে? ওয়াই ইজ ইকুয়ালস টু এ। বুঝতে পারলাম কি? মানটাকে এ ধরে নিয়েছে। এর মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যে কোনো কিছু হতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। তাহলে একই কথা প্রযোজ্য ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, রাইট? তাহলে আমরা আর বেশি ডিটেলসে না বোঝানোর কোনো প্রয়োজন হবে না আসলে। সো আমরা যদি এখন ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যদি চিন্তা করতে চাই, সাজিদ কি ঘুমাইছো? এই কারণেই তো 3 পাও। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যদি আমি মান বের করতে চাই, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যদি মান বের করতে চাই, তাহলে আমাদের কি দরকার? মূল বিন্দু থেকে তার কি দরকার? দূরত্ব। সো মূল বিন্দু থেকে তার দূরত্বটা যদি বি হয়, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা জানি এক্স ইজ ইকুয়ালস টু কি সবসময় 0। তাহলে এখানে আমার কি হবে? এই ওয়াই থেকে আমার ডিস্টেন্স অলওয়েজ বি, এদিকেও কি দূরত্ব সবসময় বি, দূরত্ব তার নেগেটিভ হবে না, তাই না? তাহলে এই ধরনের সমীকরণকে সরলরেখাকে আমরা কি বলতে পারবো? এক্স ইজ ইকুয়ালস টু বি।
এক্স ইজ ইকুয়ালস টু বি। আমি এখানে এ আর বি দ্বারা দূরত্বকে বোঝাচ্ছি, বইও তাই বলেছে, বাট এ বি এর জায়গায় আপনি পি কিউ দিয়েও দূরত্ব বোঝাতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি ফাইনালি এটা লিখতে চাই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, তো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি আসবে? এক্স ইজ ইকুয়ালস টু বি। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আসবে এক্স ইজ ইকুয়ালস টু বি। বুঝতে পারলাম কি? বুঝতে পেরেছি কি? সো আজকের লেকচার এখানেই সমাপ্ত।